হ্যাপি ডাউনলোড ডে ভাই। রাহুল হেসে বলল, ধন্যবাদ। আন শাহরিয়ার উইশ করলেন। রাফিও বাদ গেল না। রাহুল সবাইকে ধন্যবাদ জানালো। আমি আসি, আমার লেট হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? আহনাফ বলল। এক্সামের সাথে পরকীয়া করতে। আহনাফ বলল। কথাটা বলে সে রাফিকে নিয়ে চলে গেল গাড়ির কাছে। উঠে পড়ল গাড়িতে। রাহুল হতবাক হলো। আন শাহরিয়ারের দিকে তাকাতেই তিনি বলেন, হতচ্ছাড়ার এক্সাম আজকে, শুক্রবার বিয়ের ডেট ঠিক করলেই ভালো হতো। ধুর। আন শাহরিয়ারও চলে গেলেন। রাহুল তাকিয়ে রইল শুধু। সাজ্জাদ শাহরিয়ার বলেন, সাবধানে থেকো একটু। আহনাফ তোমার সম্পর্কে অনেক কিছুই জানে। মানে? সাবধানে থাকতে বলেছি, সাবধানে থাকবে। এত কথা বলো না। সাজ্জাদ শাহরিয়ারও চলে গেলেন। রাহুল কপাল কুঁচকায়। সুহাসিনী। হঠাৎ আয়নের স্বর শুনে কুহু পেছনে ঘুরে তাকায়। সে নিজের রুমে বসে রাইফা, নিধি আর কিছু মেয়েদের সাথে আড্ডা দিচ্ছিল। আয়নকে দেখে বলে, এসো ভাইয়া। আয়ান ভেতরে আসে, তারপর বলল, একটু কথা ছিল। বাকিরা বুঝতে পেরে বেরিয়ে যায়। কুহু একটু ঠিকঠাক হয়ে বসে। আয়ন তার পাশে বসলো। এরপর বলল, তো ফিলিংস কেমন? বিয়ে করে তো চলে যাবি আজ। কুহু একটু হাসে, এরপর বলে, আবার আসবো তো। আয়ন একটা শুকনো ঢোক গিল। আমার কি হবে? কুহু নীরব রইল কিছুক্ষণ, এরপর বলল, আমি আগেই বলি। আচ্ছা থাক, আমি একটা কথা জানাতে চাই আজ তোকে। কথাটা শোনার পর হয়তো তুই আমাকে ঘৃণা করবি, কিন্তু আমি চাই তোকে সত্যটা জানাতে। কুহু কপাল কুচকালো। আয়নকে ঘৃণা করবে সে? এমন কি কথা বলবে আয়ন? মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার। আয়ন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই ধর্ষিতা না? ওই দিন তোর সাথে খারাপ কিছু হয়নি? কুহু যেন আকাশ থেকে বলল। ভেতরে ধুকপুকানি বেড়ে যাচ্ছে ক্রমে ক্রমে। একটা শুকনো ঢোক গিলে সে বলল, মানে? আয়ন জিভ দিয়ে ঠোঁট ভেজায়, এরপর বলে, আমি তোকে নিয়ে ভয় থাকতাম সব সময়। মা বলেছিল এসএসসির পর ভালো সম্বন্ধ পেলে তোকে বিয়ে দিবে। খুব চিন্তায় ছিলাম সেটা নিয়ে, কারণ মা তোর সাথে আমার বিয়ে কিছুতেই দিবে না। কাজিনদের মাঝে বিয়ে ব্যাপারটা আমাদের বংশে নিষেধ, তাই আমি অন্য উপায় খুঁজতে থাকি। এরপর তোর সাথে এমন একটা ঘটনা ঘটে, আমার মাথায় তখন একটা বুদ্ধি আসে। আমি একটা মিথ্যা রিপোর্ট তৈরি করাই, সবাই সেটাই বিশ্বাস করে। কিন্তু তোর সাথে তেমন কিছুই হয়নি। তুই ভয় পেয়েছিলি অনেক, এতটুকুই। তুই পবিত্র সুহাসিনী। আমি নিজের স্বার্থে তোকে সবার সামনে অপবিত্র প্রমাণ করেছি। আমি আসলেই খারাপ। তুই আহনাপের সাথেই সুখী হবি। আহনাপই তোর জন্য সঠিক। আমি যোগ্য নই আসলে তোর। জানি এখন তুই আমাকে ঘৃণা করবি, কিন্তু কথাটা তোকে জানানো জরুরি ছিল তাই। আপনি এখন আসতে পারেন ভাইয়া। আয়ন থামে। কুহুর চোখ ছলছল করছে। আয়ন কিছু বলতে নিয়েও বলল না। উঠে দাঁড়ালো সে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পারলে ক্ষমা করে দিস। কথাটা বলে সে চলে গেল। বাকিদের ভেতরে যেতে মানা করলো। কুহুর একটু স্পেস দরকার। সকাল গড়িয়ে দুপুর। রোদেলা আর কুহুকে সাজানো শেষ হয়েছে কেবল। দুজন সেম লেহেঙ্গা পরেছে, শুধু রংটা ভিন্ন। রোদেলা খয়েরি রঙের ভারী কাজের একটা লেহেঙ্গা পরেছে, আর কুহু পার্পেল কালারের লেহেঙ্গা পরেছে। একটা সেন্টারে বিয়ে পড়ানো হবে তাদের। কুহু আর রোদেলা পার্লার থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। তার বসতেই ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করে। রোদেলা বলল, যা মেকআপ করেছে রে ভাই, সারা রাত মেকআপ উঠাতেই লাগবে বলে মনে হচ্ছে। কুহু বলল, আর চুলে যে জট লাগিয়েছে সেটার কথা বল। আমরা শেষ ভাই, সারা রাত বসে বসে আজ এগুলোই করতে হবে। তো তুই কি অন্য কিছু করতে চেয়েছিলি নাকি? কুহুর কথা শুনে রোদেলা লাজুক হেসে বলল, যা বেরি, আমি আবার কি করব? কুহু বলল, তোর কাজিনটা ভালো না রে, তুই জেনে শুনে কেন যে হতাশ করলি আমাকে তুই। রোদেলা আর কিছু বলল না, চুপ রইল। আচ্ছা, রাহুল তো তাকে সত্যি ভালোবাসে। সে যখন জানবে যে রোদেলা বিয়ে হয়ে গেছে অলরেডি, তখন কি হবে? যা হওয়ার হোক। রাহুলের বোঝা দরকার আছে যে ভালোবেসে না পেলে কেমন লাগে। কষ্ট পেলে পাক। কুহু কি পায়নি কষ্ট? রোদেলার ভাবনার মাঝে তার ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনে মদনা নামটা জলজল করছে। রোদেলা অকারণে হেসে ফেলে। কুহুর দিকে তাকায় সে।
মেয়েটা প্রাইভেট কারে চড়তে পারে না, বমি আসে, তাই চোখ বন্ধ করে রেখেছে। রোদেলা কল রিসিভ করে। হ্যালো, এই চর্ণি, কোথায় তুমি? আপনার বউ রোদেলা থেমে গেল। রাফি মিটমিট করে হেসে বলে, বলো বলো। কল কেন করেছেন? মিস ইউ বউ। রোদেলার ভেতরটা কেমন করে উঠল। কি দরকার বউ বলা? রোদেলা বলল, ঢং করবেন না একদম। কেন বউ? উফ, বউ করবেন না একদম। আচ্ছা বউ। চুপ। রাফি হো হো করে হেসে ফেলে। এরপর কেমন একটা স্বরে বলে, দিনে তুমি বলবে চুপ, আর রাতে আমি। ওয়াও। রোদেলার কান গরম হয়ে গেল কথাটার গভীরতা বুঝতে পেরে। সাথে সাথেই কল কেটে দিল মেয়েটা। রাফি তা দেখে হো হো করে হাসতে লাগলো। এদিকে রোদেলার অবস্থা কাহিলে, এত কিছু সে ভাবিনি এখনো। মদনা এত দূর চলে গেছে। রোদেলা একটা শুকনো ঢোক গিল। এক্সাম কেমন হলো তোমার? আহনাব তৈরি হয়ে নিজেকে আয়নায় দেখছিল। ঠিক তখনই আহান শাহরিয়ার কথাটা বলে। আহনাব বিরক্ত হলো বড্ড। কেমন হবে? যেমন হওয়ার তেমনই হয়েছে। কিছু তো পড়োইনি, ফেল করবে নিশ্চিত। আহনাব পারফিউম দিতে দিতে বলল, ফেল করলে ভার্সিটি উড়িয়ে দেবো আমি, ভার্সিটির চিহ্ন হয়ে রাখবো না। আহান শাহরিয়ার বলেন, তোমার বাপের ভার্সিটি ওটা? তোমার বাপেরও তো না, তাহলে উড়িয়ে দিতে প্রবলেম কোথায়? আহান শাহরিয়ার ফোঁস করে শ্বাস চালেন। এই ছেলের সাথে কথা বলাও বৃথা। ভদ্রলোক আজকে কালো রঙের একটা স্যুট পরেছেন। ক্লিন শেপের আহান শাহরিয়াকে আহনাপের বাবা কম ভাই মনে হচ্ছে। আহনাপ বাবাকে একবার পরখ করে বলো, মাছ নির্ঘাত তোমাকে গালি দিচ্ছে। কত মেয়ের যে আজ আবার মন ভাঙবে আল্লাহ। আহান শাহরিয়ার হেসে বলেন, ছেলের বিয়ে বলে কথা, একটু হ্যান্ডসাম না লাগলে কি চলে? আহনাপ হাসলো। एक्सपी तू है, प्यार भी तू है। রাহুল গুনগুন করে গান গাইছিল। হঠাৎ তার গানের মাঝেই পরের অংশটুকুকেও গেয়ে উঠল। मेरी मोहब्बत है सांसों में तेरी, বাকিটুকু প্র্যাকটিক্যালে করি। রাহুল ভোরকে পেছনে তাকায়। চল ঝুলে পড়ে তার স্লিপলেস একটা টপস পরা, যা হাঁটুর উপর পর্যন্ত ঠেকেছে। ফর্সা পা দুটো উন্মুক্ত। মেয়েটাকে সে চিনে, কিন্তু নামটা মনে পড়ছে না। হাই রেনান বেবি। রাহুল মনে করার চেষ্টা করতেই তার নামটা মনে পড়ে গেল। जेसिका। জেসিকা দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরল। রাহুল কিছু বলার আগে মেয়েটা তার ওষ্ঠ আঁকড়ে ধরে। রাহুল ভরকে গেল, তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। হোয়াট দ্য, তুমি কি করলে এটা, ইডিয়েট? জেসিকা বলল, এটা কি নতুন নাকি? আর কত কিছুই তো হয়েছে। চুপ, এখানে কি করছো তুমি? জেসিকা এগিয়ে এসে রাহুলের গলা ধরতে নিলে রাহুল ওকে সরিয়ে দেয়। সরো, ধরবে না আমাকে, আজ আমার বিয়ে। ও হ্যাঁ, এই তুমি বিয়ে করছো মানে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে। রাহুল কথাটা শুনে হাসলো, এরপর বলল, তোমার মতো মেয়েকে বিয়ে করবে এই রাহুল শাহরিয়ার? হাসালে। হঠাৎ তখন শব্দ হলো। জেসিকা বলল, পাতালে। রাহুল নাক চেপে বলল, কি ধরনের অসভ্যতা এগুলো? জেসিকা বলল, এগুলো আটকে রাখতে নেই, জানোস না? রাহুল কিছু বলতে নিলে জেসিকা বলল, কোনো কথা না, তুমি আমার ছিলে আর আমারই থাকবে। রাহুল বলল, বাড়াবাড়ি করবে না একদম। কি করবে? জেসিকা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো। রাহুল গুজে রাখা রিভলভারটা বের করে বলল, মেরে দেব। জেসিকা বলে উঠল, আমার বাবা কিন্তু পুলিশ, তো তোমাকে জেলে দিবে। রাহুল হাসলো। হঠাৎ তখন রেনান। একটা মেয়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। রাহুল হতভম্ব, এসব কোথা থেকে আসছে? এরপর আরেকটা মেয়ে রেনান বলে ভেতরে আসে। এরপর 5 জন আসে। এভাবে রাহুল ধপ করে ফ্লোরে পড়ে যায়। রিভলভার কখন পড়ে গেছে। সবে রেনান রেনান করছে। রেনান বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, চুপ। কেউ তো থামলই না, বরং এরপর এক গাদা মেয়ে প্রবেশ করলো রুমে, রেনান বলেই চেঁচিয়ে। সবে হুমড়ি খেয়ে রেনানের উপর পড়তে নিলে রেনান চেঁচিয়ে ওঠে, না। বিধিবাম সবাই তার উপর পড়ে। রাহুলের হাড়গুলো ভাঙলো বোধহয়। চেঁচামেচির শব্দ শুনে অনেকে চলে এসেছে এদিকে। আহনাফ, রাফি, আহান শাহরিয়ার, সাজ্জাদ শাহরিয়ার, আকিল শাহরিয়ার বাড়ির 2 কিন্নি, তাছাড়া বাড়ির লোক সবাই এত মেয়ের চিপায় পড়ে থাকা রাহুলকে দেখতেই পেল না। শুধু মেয়ে আর মেয়ে। যখন জানবে এরা সবাই রাহুলের গার্লফ্রেন্ড, তখন কি হবে?
আহনাপ আর রাফি হা হয়ে দেখছে, এত মেয়ে যে হবে সেটা বুঝতে পারেনি তারা। রোদেলা এত মেয়ের সাথে কন্ট্যাক্ট করেছে। হঠাৎ হইচয়ের শব্দে বরকে গিয়ে সবে পেছন ফিরে তাকায়। 20-30 জনের মতো মেয়ে এদিকে আসছে। সাজ্জাদ শাহরিয়ার তা দেখে বলে উঠলেন, ওকে বাবা গো। সবাই সাইডে সরে যেতে মেয়েগুলো রেনান বলে ঝাঁপিয়ে পড়ল। এরপর রাহুলের একটা চিৎকার। আল্লাহ! আহনাবের চক্ষু চড়ক গাছ। রাফি বলল, এর গার্লফ্রেন্ডের সংখ্যা তো আমার মাথার চুলের থেকেও বেশি ভাই। এরই এমপি পদে দাঁড় করিয়ে দিন ভাই। আহনাব হা হয়ে দেখছে সব। নিরুত্তর সে। আহান শাহরিয়ার বলে উঠলেন, রাহুলের জোর আছে বলতে হবে। আকিল শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার ভোরকে তাকালেন ভদ্রলোকের দিকে। আহান শাহরিয়ার এদিক ওদিক দেখতে লাগলো যেন সে কিছুই বলেনি। আদিতার আরিফ এসে উপস্থিত হলো তখন। আগে থেকেই বোধহয় অবগত ছিল তারা এই ব্যাপারে, তাই ঘটনা বুঝতে বেশি বেগ পোহাতে হয় না তাদের। আদিত বলল, এরই জন্যই বোধহয় আমি এতদিন সিঙ্গেল ছিলাম। আহনাব ফিক করে হেসে ফেলে। হঠাৎ তখন আরও মেয়ে আসতে দেখে মানুষজন দৌড়াতে থাকে, কারণ তাদের কারো হাতে ছিল ঝাড়ু, কারো হাতে স্যান্ডেল, কেউ আবার চাপাতি নিয়ে আসছে। যে যার মতো দৌড়াচ্ছে। এমন ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতে দেব না। আকিল শাহরিয়ারের কথাটাতে একটা বাজ পড়ল রাহুলের মাথায়। একটু আগে মেয়েগুলো গিয়েছে, অনেক বুঝিয়ে পাঠানো হয়েছে তাদের। রাহুলের সম্পর্কে এসব জেনে সবারই মাথায় হাত। সাজ্জাদ শাহরিয়ার আর আনিসা বেগম যদিও আগে থেকে জানতেন, তবে আনিসা বেগমের ধারণা ছিল না যে এত মেয়ে। আত্মীয় স্বজন সবার সামনে মাথা কাটা গেল আজ তাদের। আপনি এটা বলতে পারেন না বরাপ্পু। রাহুলের কথা শুনে আকিল শাহরিয়ার বলেন, কোন মুখে আবার কথা বলছো তুমি? ওই লজ্জা করে না তোমার? রাহুল একটু সময় ব্যয় না করে উত্তর দিল, না করে না লজ্জা। আহান শাহরিয়ার বলেন, ভদ্রতা বজায় রাখো রাহুল। এত কিছুর পরেও কি করে এখনো আমাদের সামনে মাথা উঁচু করে আছো তুমি? আবার বলছো লজ্জা করে না তোমার? রাহুল বলল, যে মেয়েগুলো এসেছিল তাদের মাঝে আমি 10 জনকে চিনতাম, আর বাকিদের আমি চিনিই না। হ্যাঁ, আমি মানছি আমি খারাপ, তবে সেটা ছিলাম। রোদকে ভালোবাসার পর আমি একদম বদলে গেছি। আকিল শাহরিয়ার বুকে হাত চেপে বসে রইলেন। এটা কেমন ছেলে, সাথে তিনি মেয়ে বিয়ে দিতে যাচ্ছিলেন। রাহুলের ভেতরে এত চরিত্র খারাপ মেয়েটা কেন একে ভালোবাসতে গেল? আজ বিয়ে, আর আজ তিনি এসব জানলেন। এখন কি করবেন তিনি? এই বিয়ে হবে না। সাজ্জাদ শাহরিয়ারের কথা শুনে সবাই তার দিকে তাকালেন। রাহুল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো আবার বাবার পানে। আনাপ আপেল খাচ্ছে আর রাফি বিস্কিট। সামনে দৃশ্য উপভোগ করছে এরা খেতে খেতে। বর্তমানে সবাই আখিল শাহরিয়ারের বেডরুমে। বাইরের লোকজন গম গম করছে। সবাই হয়তো এই আলোচনায় মেতে আছে, সেটাই স্বাভাবিক। তা তো মুখিয়ে থাকে একটা কিছু খুঁজতে। আর আজ তো রাগিও না আমাকে ড্যাড। রোদ আমার মানে আমার। বাধা দিতে আসলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। সাজ্জাদ শাহরিয়ার হঠাৎ একটা অদ্ভুত কাজ করে বসলেন। তেরে এসে দিল ছেলের গালে এক চড়। সবার মুখে হাত দিয়ে ফেলো। রাফি আস্তে ধীরে ফিসফিসানি করে গেয়ে উঠল, লেগেছে 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 আগুন, ধুম টানা না। দিনকে দিন বেয়াদব হচ্ছ তুমি। তোমার মতো ছেলেকে কোনো ভালো মেয়ে বিয়ে করবে? রাহুলের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। জল শক্ত হয় তার। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বাবার পানে। দাঁতে দাঁত চেপে বলে, হাউ ডিয়ার ইউ! কোন সাহসে আমার গায়ে হাত তুললে? সাজ্জাদ শাহরিয়ারের কলার চেপে ধরল সে। বরকে গেল সকলে। আনিসা বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। বেশ ভালো বুঝলেন যে ছেলেকে তিনি মানুষ করতে পারেনি, একটা অমানুষ তৈরি হয়েছে ছেলেটা। সাজ্জাদ শাহরিয়ার অবাক হয়েছেন ছেলের এহেন কাজে। এটা হয়তো আশা করেননি তিনি। তখন আহনাব উঠে এসে ধাক্কা মেরে ছাড়াই তাকে। বাবার সাথে কি এমন ব্যবহার করে? জানোর একটা আইডল হয় না উনি তোর? আইডলকে অন্তত সম্মান দে। সবাই ভোরকে তাকালো আহনাবের দিকে। রাহুল এখন নিজের মাঝে নেই। সে চেয়ারে লাথি মেরে বলল, না দিব না। বলেছি না, আমার আর রোদের মাঝে যে আসবে সে আমার শত্রু। রোদ আমার মানে আমার। কি করে উনি বলতে পারলো যে এ বিয়ে হবে না? হাও বাদের সম্মান করবো নাকি আমি? আহান শাহরিয়ার এবার ঠাস করে রাহুলের গালে চড় মারলেন। মুখের ভাষা ঠিক করো রাহুল। আহান শাহরিয়ার ঠাস ঠাস পরপর দুটো থাপ্পড়ে হতভম্ব হয়ে গেল রাহুল। আহনাব আর রাফি মেরেছে। রাহুল রেগে লাল। রাফি বলে উঠল, আওয়াজ নিচে। সাহস কি করে হয় ওনার সাথে উঁচু গলায় কথা বলার? রাহুল বলে উঠল, একটা বাহিরের ছেলের জন্য তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? ইউ!
রাহুল হাত ওঠাতে নিলে আনিসা বেগম বলে উঠলেন, থাম তুই প্লিজ, থেমে যা, বন্ধ কর এসব ঝামেলা। ফুপিয়ে কেঁদে উঠলেন কথাটা বলে। রাহুল থেমে গেল। রাফি এখনও রাহুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। আহনাব বলল, শাসনটা ছোটবেলায় করলে আজ আর এই দিন দেখতে হতো না। আনিসা বেগমের বুক ভার হয়ে এলো, মাথাটা কেমন ঘুরে উঠল। হঠাৎই তিনি ঢলে পড়লেন। দৌড়ে গেল জেরিন বেগম, ধরলেন তাকে। হায় আল্লাহ, আপা আপা চোখ খুলো। রাহুল রেগে বেরিয়ে গেল রুম থেকে। আহনাব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শেষে আমার বিয়েটা না আমার আটকে যায়। রাফি বলল, বিয়ে তো হয়ে গেছে, ফেরা নাই। আহনাব কিছু বলে না। বাকিরা জেরিন বেগমের জ্ঞান ফেরাতে ব্যস্ত। জোরে জোরে বজ্র পড়ছে বাহিরে, তুফান উঠেছে বেশ। মনে হচ্ছে সব কিছু ভেঙে চুরে যাচ্ছে। আরেকটা বজ্রপাতের শব্দে কেঁপে কেঁপে উঠছে রোদেলা আর কুহু। দুজনেই সেন্টারে একটা কক্ষে বসে, সাথে রয়েছে রাইফা, নিধি, নাতাশা। মাঝে মাঝে লোকজন এসে কুশল বিনিময় করছে তাদের সাথে, আবার ছবি তুলছে কেউ। কুহু বলল, আকাশ চেয়ে হারিয়ে পাদাপাদি শুরু করেছে, পরযাত্রী আসতে পারবে আদৌ? সবাই ফিক করে হেসে ফেল। তখন খুব জোরে আবার একটা বজ্রপাতের শব্দ হলো। চেঁচিয়ে উঠল সকলে। রোদেলা বলল, আজ এত বজ্র পড়ছে, খুবই ভয়ঙ্কর আবহাওয়া। রাইফা দুষ্টু হেসে বলল, হ্যাঁ ভয়ঙ্করই বটে। রাইফার কথার গভীরতা বুঝতে পেরে কুহু তার বাহুতে মৃদু থাপ্পড় বসে। রোদেলা কিছু বলল না। নাতাশা বলল, জুনিয়র বাচ্চাগুলো বিয়ে করে নিল, আর আমার একটা হিললে হলো না এখনো, ওটাই পারলাম না। সবাই হো হো করে হেসে ফেল। ঠিক তখনই আইন প্রবেশ করলো। সবাইকে হাসতে দেখে কপাল কুঁচকে আসে তার। কপালের ভাঁজ ঠিক হয়ে গেল। ঠিক যখন তার চোখ নাতাশার দিকে গেল, মেয়েটা আজ নীল রঙের একটা জামদানি শাড়ি পরেছে। চোখ ধাঁধানো সুন্দর লাগতেছে তাকে। আগে কখনো তো আয়নের এমন মনে হয়নি। কুট থেকে কোনো মেয়েকে তার সুন্দর লাগতো না। এই প্রথম নাতাশাকে ভালো লাগছে। মনের মাঝে অজানা এক সুর বয়ে চলেছে। মুগ্ধ নয়নে নাতাশার দিকে তাকিয়ে সে, আর বাকিরা আয়নের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে সকলে। নাতাশা একটু নড়েচড়ে বসে। আয়নের এভাবে তাকানোতে মেয়েটা বেশ লজ্জা পেয়েছে। মনের মাঝে রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। রেখা খুব খুব করে কেসে উঠল। আয়ন হুঁশে ফিরল, অপ্রস্তুত হলো। ছেলেটা এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করতে লাগলো। কি বলতে এসেছিল সেটাই ভুলে গেছে বেচারা। শেষে বাহিরে চলে যায়। আয়ন চলে যেতেই সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। নিধি বলল, কে যেন একটু আগে বলছিল যে তার একটা হিললে হলো না এখনো। হুম। নাতাশা নতমুখে লাজুক হাসে। তবে এতদিনে কষ্ট সফল হতে যাচ্ছে। আইন কি তবে? ইস! নাতাশা হেসে ফেল। কুহু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আইন তাকে ভুলতে পারছে তাহলে। কুহু আয়নের কাজটাতে অনেক কষ্ট পেয়েছে। তার কাজটা পাগলামো ছাড়া আর কিছুই ছিল না। তার জন্য কুহু নিজেকে অপবিত্র ভেবে এসেছে এত বছর। কত রাত কেঁদেছে সে। বিশ্বাস হচ্ছে না তার যে আয়ান এমন একটা কাজ করেছে। হতাশার শ্বাস ছাড়ল কুহু। সময় পেরিয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাইরে এখনও তাণ্ডব চলছে বাতাসের সাথে বৃষ্টির। দুটোই যেন তাল মিলিয়ে বেড়ে চলেছে। সাথে আজ বজ্রপাত। কুহু আর রোদেলা বিরক্ত হয়ে গেছে। রোদেলা বারবার সময় দেখছে। এমন ভারী লেহেঙ্গা আর সাজে এতক্ষণ থাকা যায়, এখনও আসছে না কেন? এদিকে কুহু ঘুমিয়ে পড়েছে গালি দিতে দিতে। রোদেলার ঘুম আসছে না। সে চিন্তায় আছে। রাহুলের সাথে ঘটনাটা তাকে জানিয়েছে রাফি। একটা প্ল্যান সাকসেসফুল হয়েছে সবে, এর পরেরটা তো আসল। সেটা নিয়েই চিন্তায় আছে সে। হঠাৎই তখন চেঁচামেচির শব্দ কানে আসে। ঝিমিয়ে যাওয়া সবাই হুঁশে আসে। সবার ঠোঁটের কোণে উজ্জ্বল এক হাসির ছটা দেখা যায়। নিধি দৌড়ে জানালা দিয়ে বাহিরে তাকায়। পরপর কতগুলো কালো রঙের গাড়ি এসে ভিড়েছে সামনে একটা গাড়ি ফুল দিয়ে সাজানো। বুঝতে বাকি রইল না যে বরযাত্রী চলে এসেছে। নিধি চেঁচিয়ে উঠল, বর এসেছে। রাইফা নাতাশাও উচ্ছ্বাস নিয়ে দাঁড়ালো। কুহু এদের চেঁচামেচিতে একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে ঢলে পড়ল। নিধি, রাইফা, নাতাশা আর রোদেলা কাজিন যারা ছিল তারা সবাই দৌড়ে বাহিরে যায়। সবাই চেঁচাচ্ছে বর এসেছে বলে। রোদেলার একটু ইচ্ছে হলো জানালার ধারে গিয়ে দাঁড়াতে। যেই ভাবা সেই কাজ। রোদেলা ভারী লেহেঙ্গাটা হাতে উঠিয়ে ধীর পায়ে জানালার কাছে যায়। উকি দিতে নজরে আসে শেরওয়ানি পরা দুই যুবক। রোদেলা উকি দিয়ে খুঁজতে থাকে কাউকে।
হঠাৎ তখন সেই কেউ একজন উপরের দিকে তার দিকে নিশানা করে তাকায়। হাতে তার বিস্কিটের প্যাকেট। রোদেলা ভরকে যায়। রাফি এক চোখ মারে। রোদেলা সাথে সাথে সরে আসে জানালা থেকে। বিছানায় এসে বসলো সে। লাজুক হাসি লেপ্টে মেয়েটার ঠোঁটের কোণে। কুহুর দিকে তাকায় সে। এরপর বলল, তোকে ঠকানোর শাস্তি হারে হারে পাবে শয়তানটা। খুব বড় ধরনের একটা শাস্তি। সব কিছু শুধুই তোর জন্য। তুই সুখী হ কুহু। দুনিয়া সব সুখ তোর হোক। আমার জন্য তুই যা করেছিস আমি কৃতজ্ঞ থাকবো রে। সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আহনাব ভাই তোর হোক। তোরা সুখী হ। রোদেলার আঁখি টইটুম্বর হয় জলে। সে গিলে ফেলতে চায় কান্নাগুলোকে। জোরে একটা শ্বাস নেয় সে। এরপর ঠোঁট গোল করে ছাড়ে। ঠোঁটের কোণে একটু হাসি ঝোলালো। এরপর কুহুর বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, কুহু বেবি ওঠ, ভর এসে গেছে তো। এই কুহু। কুহু একটু নড়ল, তবে তাকালো না। রোদেলা আবার ডাকে, এই কুহু ওঠ না। ঘুমাতে দে। কুহুর ঘুমো ঘুমো স্বর। রোদেলা বলল, কিসের ঘুম? আজ না তোর বিয়ে? কুহু চসূচক শব্দ করলো। ঘুমো ঘুমো স্বরে খেকিয়ে বলল, বাঙ্গির বিয়ে করবো না। বিয়ে যা শর্ত। রোদেলা বলল, চুপ, ওঠ এখন। তা না হলে তোর বাঙ্গির মাকে বাপ করে ছাড়বো বলে দিলাম। কুতাও উঠল না। রোদেলা চসূচক শব্দ করে ভাবল কাজে আসার আগ মুহূর্তে ডাকবে, বরং সে পর্যন্ত নাহি ঘুমাক। আহনাব আর রাহুল একসাথে রাজকীয় সোফায় বসল। সুদর্শন দুই যুবকের দিকে সকল রমণীর আকর্ষণ গিয়ে রয়েছে। পেছনে দাঁড়ানো যুবকটাও তাদের কুনজর থেকে বাঁচতে পারল না। পেছনে দাঁড়িয়ে থাকা সেই যুবক স্টেজ থেকে নামতেই এক রমণী তার সামনে দাঁড়ালো। লোকটার কপাল কুঁচকে আসে। মেয়েটা বলল, হেই হ্যান্ডসাম, নাম্বারটা দেওয়া যাবে? আন শাহরিয়ার থতমত খেলেন। যুবক বেশি আন শাহরিয়ার খুব খুব করে কেসে উঠলেন ভদ্রলোক। মেয়েটা বলল, আপনার বয়স আমার থেকে 10 বছরের বেশি হবে আই থিঙ্ক, বাট ইটস ওকে। নাম্বারটা দিন। আন শাহরিয়ার ধমকে বলেন, চুপ বেয়াদব মেয়ে। তার ধমকে কেঁপে উঠল মেয়েটা। পেছনে আরও কিছু মেয়ে দাঁড়িয়েছিল। এই ভেবে যে এই মেয়ের পর তারা আসবে, কিন্তু আন শাহরিয়ারের ধমকে তারাও ভয় পেল। হ্যান্ডসাম বলে ভাব নিচ্ছেন? মেয়েটার কথা শুনে আহন শাহরিয়ার কি বলবে বুঝতে পারলেন না। হঠাৎ আহনাব ডেকে উঠল তাকে, বাবা এদিকে এসো তো। আহন শাহরিয়ার পেছনে ঘুরে বলেন, আসছি। এরপর মেয়েটার দিকে তাকে ইশারায় আহনাবকে দেখালো। পরপর চলে গেলেন। মেয়েটা হাঁ করে তাকিয়ে আছে। বাবা হোয়াট দ্য ফেক! এত বড় ছেলের বাপ হয়েও এত সুন্দর আর ইয়াং, কিভাবে? ও মাই গড, আমার মাথা ঘুরছে। বাকি মেয়েগুলোর রিয়াকশন খানিকটা এমন। কি বলছিল মেয়েটা? আহনাবের কঠোর স্বর শুনে আহন শাহরিয়ার একটা শুকনো ঢুক গিলেন, যেন আহনাব তার বাবা আর সে তার ছেলে। জিজ্ঞাসা করছিল যে আমি পাত্রপক্ষ নাকি। আহনাব এক ভ্রু উঁচু করে তাকিয়ে, আরে এটাই বলছিল। তুমি সবসময় এমন করে তাকাও কেন? আমি যাই, এর সাথে দেখা করে আসি। আহন শাহরিয়ার চলে যেতে নিলে আহনাব বলল, মেয়েদের দিকে তাকাবেন একদম, মায়ের কাছে নালিশ করবো তাকালে। আহন শাহরিয়ার মেকি হেসে বলেন, পাগল নাকি? আমি যাই। চলে গেল আহন শাহরিয়ার। আহনাব হাসল। রাহুল ফোন স্কুল করতে ব্যস্ত। রোদেলাও তাকে ভালোবাসে বিধায় সবাই রাজি হয় কোনো মতে। তাও আকিল শাহরিয়ার মানতে পারছেন না। রাহুল ভালো হয়ে গেছে এটা বিশ্বাস হচ্ছে না তার। রাহুল সেসব পরোয়া করে না। সে শুধু তার রোদকে চায়। একবার বিয়েটা হোক, এরপর সে দেশ ছাড়বে রোদকে নিয়ে। বহু প্রতীক্ষার পর অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত সময়। কাজী সাহেব উপস্থিত হয়েছেন। প্রথমে কনেদের বিয়ে পড়ানো হবে। আহনাবের বিয়ে ফিলিংস হচ্ছে। রাহুলের ভেতরে ঢোল বাজছে। আনোয়ার বেগম জানিয়েছেন যে মেয়েদের কবুল পড়ানোর আগে সামনে আনার নিয়ম নেই। আবার বিয়ের সময় বরপক্ষে দুজনে বেশি থাকতে পারবে না। এটাও তাদের নিয়মের মাঝের অংশ। আসলে নিয়ম নাকি কোনো পরিকল্পনা। বাঙ্গির নাতি ওঠ না, কাজে আসছে। কুহু। রোদেলা কুহুকে ধাকাচ্ছে আর ডাকছে, কিন্তু কুহু ঘুমে বিভোর। সবার মুখে চিন্তার ছাপ। কুহু উঠছে না কেন? এত ডাকার পরও উঠবে না এমন মেয়ে তো সে না। এদিকে কাজী বোধহয় চলে আসলো। সবার মাঝে অস্থিরতা কাজ করছে। আনোয়ার বেগম বলেন, পানি দে, সাজ নষ্ট হয়ে হোক, এমন ঘুমিয়ে দেখলে মান সম্মান নষ্ট হবে। রোদেলার শেষবারের মতো ডাকলো, কুহু ওঠ।
না, মেয়েটা উঠল না। রোদেলা পানির গ্লাস হাতে নিল। হঠাৎ তখন সানায়া, তৎক্ষণ চোখ মেলে তাকালো কুহু। ঘুরে দরজার দিকে তাকালো সে। ঠোঁটের হাসি ঝলক দেখা গেল তার। সবাই বরকে গেল। এতক্ষণ এত ডাকাও কাজ হলো না। স্বাগত আলমের এক ডাকেই উঠে গেল। আর সানায়া, এটা আবার কে? কুহু ঝট করে উঠে বসে। সাদা পাঞ্জাবি সেট পরিহিত স্বাগত আলম এগিয়ে এলেন মেয়ের নিকট। কুহু বলল, দেরি হলো কেন? খুব সরি মা, নির্বাচন খুব নিকটে, তাই কাজের চাপটাও বেশি। বাবা সরি মা, খুবই সরি। সবাই দেখছে শুধু। কুহু বলল, তুই না এলে উঠতামই না আজ। স্বাগত আলম হাসলেন। আনোয়ারা বেগম বলেন, তার মানে তুই নাটক করছিলি? কুহু কিছু বলল না, মাথা নত করে রাখলো। হারুন রহমান বলেন, আপা কেমন আছেন? আনোয়ারা বেগম তাকালেন তার দিকে। কুহু মুখ কুচকে বলেন, আপনিও এসেছেন? আয়ান বলল, আহা মা, ওনাকে ইনভাইট করেছি যখন, আসবেন না কেন? আনোয়ারা বেগম কিছু বলেন না। হারুন রহমান বলেন, আপনার টানে চলে আসলাম আপা, আমি জানি আপনি অনেক খুশি হয়েছেন। আনোয়ারা বেগম তার দিকে মুখ কুচকে তাকালেন। কিছু বলতে নিলে তখন কাজে এসে উপস্থিত হলো, সাথে আহান শাহরিয়ার আর রাফি। সবই চুপ হয়ে গেল। স্বাগত আলম মেয়ের পাশে বসে। কুহু, রাইফা, নিধি আর নাতাশাকে খুঁজছে। এরা কোথায়? কাজী এসে বসলেন, খাতাটা খুলেন। প্রথমে কুহুকে বলতে বলা হলো। বাবার নামে জায়গায় যখন স্বাগত আলম বলা হলো তখন অনেকের মাথায় বাজ পড়ল। আনোয়ারা বেগমের তেমন কোনো রিয়াকশন দেখতে পাওয়া গেল না। আগে থেকেই জানেন বলে মনে হচ্ছিল। আইনের ক্ষেত্রেও সেম। কুহু ঝটপট কবুল বলে ফেলে। স্বাগত আলম হাসলেন, বললেন, গুড গার্ল, একদম কান্নাকাটি করবে না, বিয়ে হচ্ছে আনন্দের বিষয়, হাসি মুখে থাকবে। কুহু বাবার বাহু জড়িয়ে ধরে হাসলো। আহান শাহরিয়ারও মৃদু হাসলেন। স্বাগত আলমের সাথে তখন চোখাচোখি হলো তার। ঠিক কতগুলো বছর পর আজ স্বাগত আলম তার দিকে চেয়ে হাসলেন। উত্তর জানা নেই আহান শাহরিয়ারের, তবে ভেতরটা শান্তি পেল কেন যেন। রোদেলার বিয়ে পড়ানোর সময় বোম ফাটল বোধহয়, যখন বলা হলো আহান শাহরিয়ারের ছোট পুত্র আরিশ শাহরিয়ারের নাম। যদিও পাত্রপক্ষের এই দুজন বাদে কেউ নেই, তবে অনেকেই জানে যে আহান শাহরিয়ারের একটাই পুত্র, রাহুল তো তার ছেলে নয়। তাহলে রোদেলাও খুব দ্রুত কবুল বলল, যেন এটা কোনো একটা প্ল্যানেরই অংশ ছিল। বাইরে তখন জোরে একটা বজ্র পড়ল। চমকে উঠল প্রত্যেকে। লাইট অফ হয়ে যায়, সাথে সাথে যাতায়াতের ভয়কে দ্বিগুণ করে দেয়। রোদেলা এদিকে উঠে দাঁড়ায়। সময় হয়েছে। সবাই ফ্ল্যাশ লাইট অন করে। রাফি রোদেলার কাছে এসে ওর হাত ধরে। রোদেলাও কিছু না বলে তার সাথে যায়। রাফির অপর হাতে বিস্কিট ছিল। সে বলল, মৃত মানুষকে কবুল বলে কেমন লাগছে চরণী? হিব্বি লাগছে, ইচ্ছা করছে তার কবরের পাশে শুয়ে থাকতে। রাফি কথাটা শোনা মাত্রই রোদেলার পিঠে থাপ্পড় লাগায়। একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। রাফি রাগী স্বর। রোদেলাও যেতে বলল, আমার জিভ তোর বাপের সম্পত্তি যে ছিড়বি? আবার থাপ্পড়ও মারলি? বিয়ের পরই মার, করবো না আমি তোর সংসার। রোদেলা যাওয়ার পথে অন্ধকারে রাফির হাত ছেড়ে দেয়। রাফি ভরকে যায়। এরপর ফিসফিসানি স্বরে বলতে থাকে, ভুল হয়ে গেছে আমার, সরি সরি। ও বউ, সোনা বউ, সন্টু মন্টু বউ, কই গেলে বউ আমার? হঠাৎ একটা গুলির শব্দ হয়। থেমে যায় বিয়েবাড়ির কোলাহল। ভেসে আসে একটা মেয়ের চিৎকার। রাফির ভেতর কেঁপে ওঠে। বিস্কিটের প্যাকেটটা পড়ে যায় ফ্লোরে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। রাফি পাথর বনে গেছে যেন। হঠাৎ সে চিৎকার করে ওঠে, চৌনি! আবার একটা গুলির শব্দ। সবাই চেঁচিয়ে উঠল। রাফি বুকে থুতু দিয়ে বলল, গুলি মেরে কেউ অ্যাটেনশন চায়? আমার আত্মাটাই বেরিয়ে গেছিল আরেকটুর জন্য। রোদেলা তার পাশ থেকে আস্তে করে বলল, আস ব্রো আস। রাফি রোদেলার হাতটা শক্ত করে ধরল। এরপর বলল, আমি তো তোমার জন্য ভয় পেয়েছিলাম, কত কিছু ভেবে বসেছিলাম। তাও চর্নি বলেই ডেকেছেন। আলটার গজব পড়বো আপনার উপর, দেখে নিয়েন। পড়ছেই তো গজব। আজ তো তুমি এটাকে আমার করে দিয়েছেন না আল্লাহ। রোদেলা খেপে বলল, আই কি বললেন? রোদেলা আর কিছু বলতে পারল না। হঠাৎই একটা বড় স্ক্রিনে কিছু দৃশ্য ফুটে উঠল। রোদেলা বলল, আপনাকে তো পরে দেখে নিব। রাত হোক, দুজনেই দুজনকে দেখবো, একদম অন্যরূপে। রাফি শেষের লাইনটা রোদেলার কানে পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল। রোদেলা পুরোপুরি কেঁপে উঠল, তবে আপাতত বিষয়টা নিয়ে সে ভাবল না, সামনের দিকে মনোযোগ দেয়। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টা এসেছে। রোদেলার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রাহুল বিরক্ত নিয়ে বসেছিল।
এসব রঙ্গ দেখার সময় কি তার আছে? বিয়েটা হয়ে গেলে শান্তি তার। সে ফোন ঘাটছিল বিরক্তি নিয়ে। নিজের ভয়েস হঠাৎ কানে আসতেই সামনে তাকায় সে। চক্ষু চড়ক গাছ। ফোনটা হাত থেকে পড়ে গেল ধপ করে। বসা থেকে উঠে দাঁড়ালো সে। একটা শুকনো ঢোক গিল। স্ক্রিনে দেখা যাচ্ছে যে রাহুল কিভাবে ছোট্ট আরিশকে গলা চেপে ধরেছে। আরিশ চেষ্টা করছে রাহুলের থেকে বাঁচতে, কিন্তু পারে না, ব্যর্থ হয়। সত্যি কি ব্যর্থ হয়, নাকি বাঁচার জন্য ছোট্ট একটা অভিনয়? রাহুলের কপাল বেয়ে ঘাম পড়তে থাকে। এই ভিডিও আহনাফ কোথায় পেল? মনে হচ্ছে যেন সামনে থেকে কেউ ভিডিও করেছে। একটু পরে দেখা গেল সাজ্জাদ শাহরিয়ারকে। লোকটা এসে আরিশের শ্বাস চলছে না কি তা দেখল। যখন দেখলো শ্বাস নিচ্ছে না, তখন সে হাসলো। আশ্চর্য হলো উপস্থিত সবাই। সাজ্জাদ শাহরিয়ার ঘাবড়ে যাতা অবস্থা। বিস্ফোরিত নয়নে দেখছেন তিনি সবটা। জঙ্গলে ফেলে আসা পর্যন্ত সবটা দেখানো হলো। জেন বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। জেন বেগম ঘামছেন। এতগুলো বছর পর এই ঘটনাগুলো আবার জীবন্ত হলো কি করে? আয়েশার কথায় যে জায়গায় সবাই ভুলে গিয়েছিল, সেখানে কোথা থেকে এসব ভিডিও জোগাড় করলো আহনাফ? এই ভিডিওটা শেষ হতেই আরেকটা ভিডিও চালু হলো, যেটা ভিডিওটাতে দেখা যাচ্ছে যে রাহুল একটা মেয়ের সাথে একটা হোটেলে প্রবেশ করে। এরপর একটা রুম বুক করে তারা। সেই রুমটাতে প্রবেশ করে পুরোটা সময় রাহুলের হাত মেয়েটার কোমর জড়িয়েছিল। কুহু বেরিয়ে এসেছিল গুলির শব্দ শুনে। সে সবটা থেকে নীরব রইল। আবছা আলোয় রোদেলার ফ্যাকাশে মুখটা তার দিকে তাকালো সে। এরপর ঘৃণা মিশ্রিত দৃষ্টি নিয়ে রাহুলের দিকে তাকালো। রাহুলের অবস্থা নাজেহাল। সে রোদেলার দিকে তাকালো। অজানা একটা ভয় জেগে ধরল তাকে। সে দৌড়ে আহনাফের কাছে যায়, তার হাত ধরে বলে, আহনাফ ভাই আমার, দয়া কর আমার ওপর, প্লিজ ভিডিওটা বন্ধ কর। রোদ কষ্ট পাচ্ছে এসব দেখে, প্লিজ বন্ধ কর। আহনাফ নিরুত্তর। রাহুল পাগল প্রায় হলো এতে। সে বলল, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু তাও এসব বন্ধ কর। তোর পা ধরে ক্ষমা চাইবো দরকার পড়লে। এই দেখ, তোর পা ধরছি আমি। নিচে বসে আহনাফের পা ধরল সে। আহনাফ তাও কিছু বলল না। এবার বন্ধ করে সব, আমারও কষ্ট পাচ্ছে ভাই। আহনাফের থেকে তাও কোনো উত্তর আসে না। রাহুল বুঝে তাকে বলে লাভ নেই। সে দৌড়ে স্টেজ থেকে নামে। রোদেলাকে বুকে জড়িয়ে ধরে তার মাথা চেপে ধরে অস্থির কণ্ঠে বলে, আমার জান, চোখ বন্ধ করো। দেখো না, দেখো না আমার এই অতীত। রাহুল কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে। সবাই তাদের দিকে তাকায়। সাজ্জাদ শাহরিয়ার আর আনিসা বেগম অবাকই হয় বটে। রাহুলকে শেষ কবে কাঁদতে দেখেছিল তারা তাদের মনে নেই। ছেলেটা তার মানে সত্যি ভালোবাসে রোদকে। ছাড়ুন আমাকে। রোদেলা নিজের সর্বশক্তি প্রয়োগ করে ধাক্কা মারে রাহুলকে। রাহুল ছিটকে সরে যায়। রাফি দাঁত কটমট করে দেখছে সবটা। আহনাফ তাকে কিছু বলতে বারণ করেছে বিধায় এখনও চুপ আছে সে। তাহলে তা না হলে দিত এতক্ষণে সে। এদিকে রাহুল সিক্ত নয়নে তাকায় রোদেলার দিকে। রোদেলা বলে, দূরে সরুন, ঘামের বিশ্রী গন্ধ, ওয়াক। আর আপনি? রাফির উদ্দেশ্যে বলল কথাটা। আপনার সামনে আপনার বউকে অন্য একজন জড়িয়ে ধরলো আর আপনি চুপ রয়েছেন? রোদেলার কথাটা শুনে যেন বজ্র পড়ল উপস্থিত সবার মাথায়। রাহুল হতবিহ্বল হয়ে পড়ল। কি বললে? রোদেলা কিছু বলতে নিলে আহনাফ বলল, সবাই সামনের স্ক্রিনের দিকে তাকালে খুশি হতাম। আহনাফের কথা শোনা মাত্রই সবাই সামনে তাকায়। এবার যেন সবাই আকাশ থেকে পড়ল। অতিথিরা ইতিমধ্যে নিজেদের মধ্যে সমালোচনা শুরু করে দিয়েছেন। স্ক্রিনে দেখা যাচ্ছে একটা কক্ষে কিছু মেয়ে আটকানো, আর মাঝের একটা চেয়ারে বসে রাহুল। মেয়েগুলো অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে। তখন সাজ্জাদ শাহরিয়ার শার্টের বোতাম লাগাতে লাগাতে রুমে প্রবেশ করে। সে আসার পরপরই ওই রুম থেকে একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়। উপস্থিত সবার জল ঝুলে পড়ে। মুখ ফিরিয়ে নেয় সবাই। সাজ্জাদ শাহরিয়ারের দিকে ঘৃণার চোখে তাকায়। যেমন বাপ তেমনই ছেলে। অনেকে এমন মন্তব্য করতে লাগেন। আনিসা বেগম তো আকাশ থেকে পড়ছেন। তিনি জ্ঞান হারালেন। কেউই আর আজ তাকে ধরল না, কারণ সবারই গলা শুকিয়ে আসছে। আহনাফ এক একে যেভাবে সবার পর্দা ফাঁস করছে, বলা যায় না কি হয়। আদিত, রাইফা, আয়ান, নাতাশা, আরিফ, নিধি ওরা একসাথে দাঁড়িয়েছিল একটা কর্নারে। আদিত বলল, এই বয়সে এসব ব্যাটার কুরকুরানি কমে নাই। ভালো মানের কলিকাতা হার্বাল আনিয়েছিল মনে হয়, অন্যথায় এত কুরকুরানি থাকবে কেন? সবাই ঠোঁট চেপে হাসে। আয়ান বলল, বাপ যেমন ছেলেও তেমনই হয়েছে। আরিফ বলল,
যে মেয়েটাকে ধর্ষণ করে এলো সেই মেয়েটাও একসময় রাহুলের গার্লফ্রেন্ড ছিল। নির্লজ্জ লোক একটা। রাইফা আর নিধি অবাক হয়ে বলল, আদিত বলল। একটু পরে জানবে সব। সাজ্জাদ শাহরিয়ার বলে উঠলেন, এগুলো সব মিথ্যে, এগুলো সব AI, কেউ বিশ্বাস করবেন না প্লিজ। তার কথা কেউই শুনল না বোধহয়। সবাই ভিডিওর দিকে মনোযোগী। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাহুল আর সাজ্জাদ শাহরিয়ার কিছু কথাবার্তা বলছে, আর তারই মাঝে একজন লোক এসে উপস্থিত হয়। লোকটাকে দেখে নিধি দীর্ঘশ্বাস ছাড়ল। নারী পাচারের সাথে যুক্ত ছিল তার বাবা। আর নিধির হাতটা শক্ত করে ধরল। নিধি ফোঁস করে শ্বাস ছাড়ে। নওশাদ আহমেদ সাজ্জাদ শাহরিয়ারের সাথে হ্যান্ডশেক করলেন, কথাবার্তা বললেন কিছুক্ষণ। এরপর কিছু লোক এসে মেয়েগুলোকে নিয়ে যায়। অফ হয়ে গেল ভিডিও, অন হলো আরেকটা ভিডিও। গাংমাস্টার গানে নাচছেন সাজ্জাদ শাহরিয়ার, পরনে হাফ প্যান্ট আর পাতলা একটা গেঞ্জি। আশেপাশে তার মেয়েদের ভরা। আনিসা বেগম নিখাত আবার জ্ঞান হারাতেন। ভালোই হয়েছে কেউ বেচারি জ্ঞান ফেরেনি। এদিকে গানের শব্দে আদিত্যা রিক্ত নেচে নিচ্ছে। সাজ্জাদ শাহরিয়ার মাথা নিচু করে ফেলেন। অনেকে হাসছে। সাজ্জাদ শাহরিয়ার বেশ বুঝলেন যে তার নিজের লোকই বিশ্বাসঘাতকতা করেছে। তা না হলে এসব ভিডিও কে করবে? আনাপ ইশারা করতে লাইট অন হলো। সবাই নিজেদের মধ্যে সমালোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আহনাব বলল, সবাই মুখে আঙুল দিন, আমি ব্যতীত আর কারোর মুখ যেন না খোলে। আনাপের গম্ভীর ঠান্ডা হুমকি শুনে সবাই চুপ হয়ে গেল। সাজ্জাদ শাহরিয়ার, যার কালামণি কোনো সাথে নেই। প্রথমে আসি আমার ভাই আরিশের মৃত্যুর ব্যাপারে। যদি সে মৃত নয়, সে বেঁচে আছে। কথাটা যেন বাজরূপে পড়ল সাজ্জাদ আর রাহুলের মাথায়। আনিসা বেগম তো আগেই চিৎপটাং। ভদ্রমহিলা আবার জ্ঞান হারাতো এটা শুনে। আকিল শাহরিয়ার আর জেরিন বেগমও চমকালেন, সাথে উপস্থিত সবাই। আদিত বলল, বাইরের আবহাওয়াটা জোস, এখন ধুমটানা বিটটা দিতে পারলে জমবে ভালো। ধুমটানা। আরিফ বলল, ডিজে সাজ্জাদ, ডিজে সাজ্জাদ। সবাই হাত দিয়ে মুখ চেপে হাসি আটকালো। আর অন্যদিকে চলে গেল। হাসি আটকাতে পারছে না সে। ওয়াশরুমে গিয়ে একটু হেসে আসার সিদ্ধান্ত নিল সে। নাতাশা বলল, তবে কি আজ সব সত্যতার সামনে চলে আসবে? কে আরিশ? জানতে হলে থাকুন টিকচিকা ও চ্যানেলের সাথে। এক একজন এবার এক এক জায়গায় চলে গেল। একসাথে থাকলেই বিপদ। আহনাফ রাফির দিকে তাকালো। রাফি তার কাছে এগিয়ে গেল। আহনাফ বলল, রাফি ওরফ আমার ভাই আরিশ শাহরিয়ার। সবাই বিস্ফোরিত নয়নে তাকালো। সবাই চেঁচিয়ে বলল, হ্যাঁ, সেদিন সে মারা যায়নি। তার বিদেশ যাওয়া নিয়ে আমার আপত্তি ছিল, কিন্তু সে যাবে। তাই বাবা তার প্রত্যেকটা শার্টের বোতামে ক্যামেরা ফিট করে রাখে, আর লোক ফিট করে রাখে তার নিরাপত্তার জন্য। ওই দিন রাহুলের থেকে বাঁচতে সে যখন অন্য উপায় পেল না, তখন নিঃশ্বাস বন্ধ করে মরে যাওয়ার নাটক করে। বোকা আমার চাচু তার পালস চেক করে না, ফেলে আসে জঙ্গলে। যেহেতু লোক লাগানো ছিল, তাই তারও গাড়িটা ফলো করে। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে, কিন্তু পৃথিবীর বুকে তাকে মৃত হিসেবে ঘোষণা করা হয়। আবার তার উপর আক্রমণ হতে পারে এই ভয়ে। তা এখন প্রশ্ন হতেই পারে যে এমনটা কেন করলেন তিনি? তিনি তো আমার চাচা হন, তাহলে কেন করলেন? হত্যটা সাজ্জাদ শাহরিয়ার দিক বড় না দিলে তার আরও কীর্তি ফাঁস করা হবে, তাও একদম ডিটেলসে। সাজ্জাদ শাহরিয়ার ভয়ে শুকনো ঢোক গিললেন। কি হলো বলুন বলুন। আহনাফ চেঁচিয়ে উঠল, সম্পত্তির জন্য তুমি আর আরিশ এই দুজন ছিলে আমার পথের কাটা। সম্পত্তির 3 ভাগ করতে আমি রাজি ছিলাম না, পুরোটা আমার চাই। তোমরা বেঁচে থাকলে তা কখনোই হতো না, তাই ভাইজান। আখিল শাহরিয়ার অবাক হয়ে বলেন। আহনাফের ঠোঁট কিঞ্চিত বেঁকে গেল। এটাতে সবই সৌর ছোট আব্বু। এই সম্পত্তির জন্য তিনি আমাকে মারতে চেয়েছেন, বাট আফসোস পারেননি। মনে আছে ভার্সিটিতে গাড়ির সেই ব্রেক ফেলের কথা? আয়ান বলল, সে আবার থাকবে না মানে? আহনাফ হাসলো। কুহুর দিকে তাকালো। মেয়েটা অবুঝের মতো তাকিয়ে। সেটা করিয়েছিলেন আমার শ্রদ্ধেয় চাচা সাহেব। আমার জন্মদিনে গুলি করাটা ওনার কাজ ছিল, আর অনেক কাণ্ডে ঘটিয়েছেন তিনি। এরপর আবার করেন নারী পাচার। বাবার কষ্ট কমাতে কাজে হাত দেন রাহুল শাহরিয়ার। দিনের 24টা গার্লফ্রেন্ড বানিয়ে ভুল বুঝিয়ে টুছিয়ে নিয়ে যেত নিজের সাথে। তার গার্লফ্রেন্ডের সংখ্যা তো আপনারা নিজ চোখে আজ দেখেছেন। এগুলো তো বাংলাদেশের, বিদেশে আরও আছে। এরই হচ্ছে রাহুলের শিকার। ফেসবুকে প্রথমে ভুজুং ভজুং বলে মেয়েদের পটায়, এরপর বাকিটা ইতিহাস। কুহু দীর্ঘশ্বাস ছাড়ল। শাখত আলম বলেন, এছাড়া ব্যবস্থা আগেই করতে পারতাম, তুমি মানা করলে বিদায় কিছু করিনি। কুহু কিছু বলে না। আহনাফ বলল, এটাতেই শেষ নয়,
আপনারা অনেকেই জানেন আমার বাবা আহান শাহরিয়ার আর সাখাওয়াত আলম একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিলেন। সাজ্জাদ শাহরিয়ার এবার বলেন, আহনাফ, না তোমার পায়ে ধরি আহনাফ, আর বলো না কিছু। আহনাফ হাসলো। সাখাওয়াত আলম আর আহান শাহরিয়ার একে অপরের দিকে একবার তাকালেন। হারুন রহমান বলেন, আবার আপনাকে টেনে আনলো কেন? বড্ড অদ্ভুত ছেলে। আহনাফের কানে হয়তো গেল হারুন রহমানের কথা। সে হারুন রহমানের দিকে তাকাতেই হারুন রহমান পশ্চাৎ দেশে হাত দিলেন। আহনাফ কিছু বলল না। অতিথিরা এবারে চেয়ারে বসে পড়েছে। এত রহস্য এই এক পরিবারে, এদের দিয়ে মুভি বানানো যাবে মাইরি। তো যেটা বলছিলাম, না আহনাফ, এনাদের বন্ধুত্ব ভেঙেছে আমার গণধর চাচার কারণে। আমার মাকে খুন করা হয়। কি ভেবেছেন সাখাওয়াত আলম করিয়েছেন? জেরিন বেগম বলেন, আহনাফ? জেরিন শাহরিয়ার ওরফে আমার শ্রদ্ধেয় চাচা সাজ্জাদ শাহরিয়ার এক্স করিয়েছিলেন। তাদের মধ্যে এখনো সম্পর্ক চলমান, সো গার্লফ্রেন্ডই বলা চলে। তিনিই করিয়েছিলেন। জেরিন বেগম চোখ খিচে ফেলেন। এবার যেন প্রত্যেকের মাথায় গুনে গুনে বাজ পড়ল। সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, জায়গাটা মৃদু কেঁপে উঠল। বোধহয় রাহুল নিজেও হতভম্ব। আদিত, আরিফ, রাফি, ওরা তিনজন শুধু কুল রয়েছে। আকিল শাহরিয়ার একবার নিজের বইয়ের দিকে তাকাচ্ছেন তো আরেকবার ভাইয়ের দিকে। রোদেলা ধপ করে ফ্লোরে বসে পড়ল। আনিসা বেগম যদি একথা শুনে থাকেন তাহলে তিনি বোধহয় কোমায় চলে গিয়েছেন এতক্ষণ। আহনাফ বলল, এখন কেমন হয় যদি বলি যে রোদেলা রাহুল সৎ ভাই বোন? এ ভাই। রাফি চমকে বলল। আহনাফ ইশারায় চুপ থাকতে বলল, কথাটা মিথ্যা, কিন্তু তাদের একটু ঝটকা দিলে তো খারাপ হয় না। রোদেলা আহনাফের দিকে তাকালো। আহনাফ ইশারায় আশ্বাস দিল। রাফির খারাপ লাগলো। মেয়েটা এখনই কেঁদে দিবে বোধহয়। রাহুল বলল, হোয়াট দ্য ফাক, না এটা কখনোই সম্ভব না। আমার মাথা ঘুরছে, এটা হতে পারে না। রোদেলা হঠাৎই নাটকীয় ভঙ্গিতে বলল, এটা সত্য, আপনি আমার সৎ ভাই হন, আর সাজ্জাদ শাহরিয়ার আমার বাবা। রোদেলার কথা শুনে রাফি হা হয়ে গেল। আদিত্যা আবার চলে গেল ওয়াশরুমের দিকে। এবার গুহ গেল পেছন পেছন। মুখে হাত দিয়ে দৌড় দিল বলা চলে। শালা, এই পুরো শাহরিয়ার পরিবারের নাটকবাজ। রাহুল জীবনে প্রথমবার জ্ঞান হারালো। ছায়া থেকে ভাইয়া, কে মানাতে পারে এটা? সাজ্জাদ শাহরিয়ার চমকে জেন বেগমের দিকে তাকালেন। দুজনেই হতভম্ব। আখিল শাহরিয়ার চেয়ার উল্টে পড়লেন রোদেলার কথা শুনে। হাসবে নাকি কাঁদবে সেটা নিয়ে সবাই কনফিউজড হয়ে গেল। গুরুম গুরুম করে বজ্র পড়ছে বাহিরে। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না আজ। বৃষ্টি যেন আজ না থামার প্রতিশ্রুতি নিয়েছে। শাহরিয়ার পরিবার যে যেখানে ছিল সেখানে আছে। আখিল শাহরিয়ার, আনিসা বেগম আর রাহুলের জ্ঞান ফেরানো হয়েছে। আন শাহরিয়ার মনে মনে প্রস্তুতি নিয়ে রাখলেন, কি থেকে কি হয়ে যায় বলা যায় না। আহনাফ একটু ব্রেক দিয়েছে সবাইকে। 15 মিনিটের একটা বিরতি। এর মাঝেই যার যা কাজ আছে করে নিতে বলেছে সে। এরপর আবার শুরু হবে রহস্য উন্মোচনের খেলা। এ যেন কোনো নাটক চলছে। অনেকেই বলছে যে বাকিটা আগামী পর্বে, মানে আগামীকাল দিলে ভালো হতো। একদিনে এত কিছু জানলে আবার কোষ্ঠকাঠিন্য না হয়ে যায়। 15 মিনিট শেষ হওয়ার আগেই সবাই একসাথে হলো। সাজ্জাদ শাহরিয়ার, জেরিন বেগম আর রাহুল ফ্লোরে বসে রয়েছে, আর বাকিরা তাদের ঘিরে দাঁড়িয়ে। আদিত বলল, মনে হচ্ছে যেন দামড়া ছেলে সহ কট খেয়েছে এরা। রাইফা বলল, চুপ করবি তুমি? হাসলে চলবে না এখন। সিরিয়াস মুহূর্তকে আরও সিরিয়াস করতে আমাদের বেশি করে সিরিয়াস হতে হবে, বুঝলে? আদিত উপনিস মাথা ঝাঁকালো। রাইফা জিজ্ঞেস করলো, কি বুঝলি? সিরিয়াসকে সিরিয়াস মুহূর্তে সিরিয়াস করতে আরও সিরিয়াস হওয়ার গুরুত্ব অপরিসীম। রাইফা আদিতের বাহুতে থাপ্পড় বসালো। বাকিরা শব্দ করে হেসে ফেলল। আদিত বলল, শখের নারীর মারও চুমো মতো লাগে, তোরা কি করে বুঝবি এই অনুভূতি, পাপির দল? নাতাশা বলল, তাহলে তোদের বাসরাতে আমি রাইফাপুকে একটা চাপাতি গিফট করছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর গজব পড়বো। এই পাপীদের থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। টপে হেসে ফেল ওরা। 15 মিনিট হয়ে এসেছে, কিন্তু আহনাফ কই? সবাই আহনাফের খোঁজ করতে লাগলো। এবার কই গেল তারা? আমার বাবা খুনি নয়। চুমো। উত্তর দিন। কুহু বেশ কঠোর স্বরে বলল। আহনাফ ভাবলেশীন ভাবে আবার বলল, চুমো দাও। কুহুর রাগ হলো এবার। বাঙ্গিয়ে চুমু দিব, মেজাজটা খারাপ করেন। আমার বাবা খুনি না, অথচ আপনি বলেছিলেন আমাকে তিনি খুনি। আহনাফ হাসলো। কুহু বলল,
আপনি এটা আগে থেকেই জানতেন যে তিনি খুনি নয়? হ্যাঁ। কুহু আকাশ থেকে পড়ল, রাগে শরীর কাঁপছে তার। আহনাফের কপাল চেপে ধরে সে। এই বাঙ্গির বলা, এই সাহস হয় কি করে আমাকে মিথ্যা বলার? আহনাফ আজ পাল্টা আক্রমণ করলো। কুহুর লেহেঙ্গার উপরে পাটের গলার অংশ চেপে ধরে বলল, এই বাঙ্কির মাইয়া, এই শাখাত আলম যে তোমার বাবা, সেটা তুমি আমাকে জানিয়েছিলে? বলো, জানিয়েছিলে? কুহু এক মুহূর্তের জন্য থামলো। ইস, দোষটা তো তারই, কিন্তু ঝগড়া মাঝে হেরে গেলে তো চলবে না। কুহু বলে উঠল, বেশ করেছি, জানাইনি। আপনি না খোঁজ নিয়েছিলেন আমার ব্যাপারে, তাহলে জানতেন না কেন তা? আমি তো জানতামই, তুমি নিজে থেকে জানো না কেন? কুহু একটা শুকনো ঢোক গেল, এরপর আহনাফের কলা ছেড়ে একটু ভাব নিয়ে বলল, গুড জব। আমিও জানতাম আপনি জানেন, তাই বলিনি। দেখেছেন আমার কত বুদ্ধি। আপনার কপাল ভালো, আমার মতো এত বুদ্ধিমতী বউ পেয়েছেন। আই লাইক ইউর চয়েস আহনাফ শাহরিয়ার। এভাবেই সামনে এগিয়ে যান। জয় বাঙ্গি। আহনাফ আর কুহু ওয়াশরুমের এক সাইডে ছিল। আহনাফ কুহুকে ছেড়ে তার মতো করেই বলল, আমিও জানতাম আপনি জানেন, তার জিজ্ঞাসা করিনি। দেখছেন আমার কত বুদ্ধি। আপনার কপাল ভালো, আমার মতো এত বুদ্ধিমান জামাই পেয়েছেন। আই লাইক ইউর চয়েস শানে আলম। এভাবেই সামনে এগিয়ে যান, আর যাওয়ার আগে অবশ্যই আমার চুমুটা দিয়ে যান। কুহু বিরক্ত হলো, আবার সেই এক কথা সে বলল, ওয়াশরুমে গিয়ে বদনাকে চুমু খান, আমার এখন মুড নেই। আহনাফ বলল, এসব বদনা টদনা এখানে নেই, তাই তো তোমাকে বলছি। কুহু হা হয়ে গেল। কি সুন্দর করে অপমান করে দিল। বাঙ্গির পোলার তো হেপি বুদ্ধি। কুহু চেতে বলল, বেয়াদব পুরুষ মানুষ, যান দূরে যান, একদম কাছে আসবেন না আমার। বদনা নেই বলে আমাকে বলছেন তাই না? যান সরে। কুহু আহনাফকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে আহনাফ তার হাত চেপে ধরল, বলল, শুধু রাগ আর রাগ, একটা চুমু দিলে কি হয়, দাও না। ওলে বাবালে, বাইরে এত মানুষকে অপেক্ষা করিয়ে তুমি এখানে চুমু খাবে? তা তো হবে না গুরু। হঠাৎ আদিত্যের স্বর শুনে ভরকে গেল তারা। আহনাফ ছেড়ে দিল কুহুর হাত। কুহু ছুটে পালালো। আহনাফ বলল, তোর একটু এদিকে আয় তো। আদিত্য বলল, কেন ভাই? না মানে আমি এমন ক্ষতি করেছি তোদের যে প্রত্যেকবার আমার রোমান্সের সময় ঠাড়ায় ফেলিস? বল, একটু শুনি। আদিত্য আর আরিফ একে অপরের দিকে তাকালো। আদিত্য বলল, সারা রাত পড়ে আছে ভাই, কেউ ডিস্টার্ব করবে না তোদের। আহনাফ বিরক্ত নিয়ে তাকালো ওদের দিকে, এরপর ধূপধাপ পা ফেলে চলে গেল। আদিত্য আর আরিফ ফিক করে হেসে ফেল। প্রিয় অতিথিগণ, সবাই রেডি? সবাই চেঁচিয়ে হ্যাঁ বলল, যেন এখন আরেক নাটক শুরু হবে। এদিকে শাখাত আলম চিন্তায় ভুগছেন। মালিনী বেগমকে তিনি খুন করেছেন, এটা জানতো সবাই। হচ্ছেটা কি? আহানি তো উল্টো শাখাত আলমের পক্ষে মার্ডার করেছে নাকি সেটাও মিথ্যা, কারণ এই কথাটাও তো তাকে জানিয়েছিল। সাজ্জাদ শাহরিয়ার, আপনি বলুন বরং, আমার মুখ ব্যথা হয়ে গেছে আপনার কুকর্মের কথা বলতে বলতে। সাজ্জাদ শাহরিয়ারের দেবদাসের মতোই বসে আছেন। এখন মুখ খুলে কি আর না খুলে কি, তিনি হতাশর বললেন, মালিনী ভাবি অনেক ভালো একজন মানুষ ছিলেন। পরিবারের বড় বউ বিধায় তার কাছে সব দায়িত্ব থাকতো, যা এই জেরিন মানতে পারতো না। এই তোমার কথা বলতে বলছে, আমার কথা বলছো কেন বেয়াদব? চুপ করো। জেন বেগম খেকিয়ে বলেন কথাটা। আকিল শাহরিয়ার বলেন, বিন্দু মাত্র লজ্জা শরম নেই তোমার, নির্লজ্জ কোথাকার। জেন বেগম কিছু বললেন না। আর কি বলবেন তিনি, বলার মতো মুখ রেখেছেন। আচ্ছা বাদ দিন, আমি বলছি। না থাক আহনাফ, আমি বলছি। আহনাফ তার কথা শুনিনি যেন, সে বলল, মিস্টার শাখাত আলম ওরফে আমার শ্বশুর। ও বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন এটা যে শাখাত আলম সম্পর্কে আমার শ্বশুর হয়? জানেন না, রাইট? সবার জল ঝুলে পড়ল। এ আবার কি বোম ফাটালো আহনাফ? আহনাফ বলল, আমার ওয়াইফ কুহু শেখ ওরফে শানে আলম শাখাত আলমের একমাত্র কন্যা, যাকে সবাই মৃত জানে। সবার মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। কুহু শাখাত আলমের হাত চেপে ধরে রেখেছেন। শাখাত আলম একটা দীর্ঘশ্বাস চালেন। যাকে সে কথা, আমার শ্বশুর আবার জানে তার বউকে আমার বাপ খুন করছে, রাইট? শাখাত আলম কিছু বললেন না মুখে, এটাই তো সত্য। তিনি উপনিস মাথা ঝাঁকালেন আস্তে ধীরে। আহনাফ বলল, গুড, বাট এটাও ছাড়া পড়া মিথ্যা কথা। জেরিন বেগম আমার শ্রদ্ধেয় চাচি, আমার মাকে হিংসা করতেন।
চাবির গোছার দিকে তার নজর ছিল, রাইট? জেন বেগম কিছু বললেন না, মাথা নিচ করে রেখেছেন তিনি। রোদেলা মুখ ফিরিয়ে নিল। জীবনে একটু শান্তি বোধই মিলবে না মেয়েটার। আহনাফ বলল, তাই আমার মা ছিল তার 2 চোখের বিষ। সে যতই উপরে ভাব দেখাক। তা একদিন কি হলো, রাতে সাজ্জাদ শাহরিয়ারকে গেস্ট রুম থেকে বের হতে দেখলেন আমার মা। একটু পরেই সেখান থেকে বেরিয়ে এলেন আবার আমার শ্রদ্ধেয় মিসেস চাচি। তো যা বোঝার বুঝেছেন নিশ্চয়ই। আকিল শাহরিয়ারের কানটা ধরে গেল। তিনি উঠে দাঁড়ালেন। রোদেলা হাত ধরে বলল, সবটা শোনো আগে, কোথাও যাবে না, বসো। রোদ, বসো। আকিল শাহরিয়ার ছলছল নয়নে মেয়ের দিকে তাকলেন। রোদেলা অনুভূতিহীন হয়ে গেছে যেন। এখন আপনাদের আমার কথা বিশ্বাস নাই হতে পারে। চলুন সবাই স্ক্রিনে তাকাই। তৎক্ষণাৎ সাজ্জাদ শাহরিয়ার উঠে দাঁড়ালেন। না জানি এই ছেলে আবার কি দেখাবে। তিনি বলে উঠলেন, না না, এটা সত্য। আমি বলছি তো, আর কিছু দেখতে হবে না। বাবা ভাবি দেখছিলেন ওই দিন। এরপর জেরিনকে জিজ্ঞেস করে এই ব্যাপারে ধরা পড়েছিলাম। আমরা বলতে গেলে ভাবি অনেক বোঝায় ওকে, যা ওর রাগকে আরও বাড়িয়ে দেয়। সেদিনের পর ঘটে আরেক ঘটনা। ভাবি আমার নারী পাচারের ব্যবসা সম্পর্কে জেনে যায়। ব্যাস, আমিও জেরিনের মতো করে ভাবিকে সরাতে চাইলাম। এরপর প্ল্যান করে ভাইজান আর সাকওয়াত ভাইয়ের বন্ধুত্বের বিচ্ছেদ ঘটাই। সাকওয়াত ভাইকে বারবার উস্কে দিতে থাকি ভাইজানের বিরুদ্ধে যেতে। শেষে তাকে এটা বোঝাই যে ভাইজানের সাথে সাকওয়াত ভাইয়ের ওয়াইফের সম্পর্ক আছে, যা সম্পূর্ণ মিথ্যা ছিল। এরপর এমনভাবে ঘটনাটা সাজাই যে ভাবির মৃত্যুর দায়ভার গিয়ে পড়ে সাকওয়াত ভাইয়ের উপর। আর সাকওয়াত ভাইয়ের ওয়াইফকেও আমি খুন করি, কারণ ভাইজানের প্রতি তখনও তার দরদ ছিল। তাই তার ওয়াইফকে খুন করে বলি যে ভাইজান খুন করেছে। ঠিক ভাইজানের মতো পাঞ্জাবি পরে আমি খুনটা করেছিলাম। সেটার ভিডিও দেখাই। এমন এক ভান করি যেন আমি দেখতে গিয়েছিলাম, তখন খুন হতে দেখেছি। ব্যাস এতটুকুই। সাজ্জাদ শাহরিয়ার জোরে জোরে শ্বাস নিচ্ছেন কথাগুলো বলে। সবাই হা হয়ে গেল। কথাগুলো বুঝতে 5 মিনিট লাগলো তাদের। শাকত আলম হতভম্ব হলেন, তাকলেন আহন শাহরিয়ারের দিকে। আহন শাহরিয়ারও একথা জানতেন না। শাকত আলম বললেন, কথাগুলো সত্য নাকি ভয়ে বলছো? আহনাফ বলল, আমার মতো একজন সহজ সরল মানুষকে ভয় পাবে? মজা করবেন না তো শ্বশুরজি? শাকত আলম মুখ কুচকালেন। এ নাকি সাদাশিদে খেয়ে দিল সাদাশিদে মানুষগুলোকে একদম। সবাই সবটা বুঝতে পেরেছেন? সবাই হা হয়ে উপর থেকে নিচ মাথা ঝাঁকলো। আহনাফ বলল, একটা প্রমাণ দিতে ইচ্ছে করছে। সবাই স্ক্রিনের দিকে তাকায় আমরা। সাজ্জাদ শাহরিয়ার খেকিয়ে বলেন। আহনাফ বলল। সবাই তাকালো। আহা, ভয় পাচ্ছেন কেন? শান্ত হন আর দেখতে দিন সবাইকে। তাদের পুরনো ড্রাইভার মালিক সাহেবের স্বীকারোক্তি। আহনাফরা এটার ভিডিও করেছিল। ভিডিওতে উনি সবটা বলেছেন যে জেরিন বেগম তাকে টাকা দিয়েছিল এমনটা করতে। সাথে ছিলেন সাজ্জাদ শাহরিয়ার। শাকাত আলমের সাথে তার কোনোদিনও কথা হয়নি এটাও বলেন। আহন শাহরিয়ার দুপা পিছিয়ে গেল। ভেতরটা ভেঙে চুরে আসছে তার। শাকত আলমের হাতটা কুয়ারও শক্ত করে ধরল। শাকত আলম তাকালেন আহন শাহরিয়ারের দিকে। তার মানে সবটা ভুল বোঝাবুঝি ছিল। তার আহান নির্দোষ। হাই আল্লাহ, সে তো আহানকে মারতে কত পরিকল্পনা করেছিল। যদি কিছু করে ফেলতো, মরে গেলেও তো এই আফসোস তার ফুরাতো না। তাহলে হারুন রহমান আস্তে করে বললেন, ডিজিটং পোড়া দেখি আগুনের গোলা, একসাথে এত কিছু বের করে ফেলেছে। কিছুক্ষণ নীরবতা। এরপর হঠাৎ শাকত আলম সবাইকে চমকে দিয়ে জড়িয়ে ধরল আহন শাহরিয়ারকে। আদিত গান ধরল, ইয়ে দোস্তি হাম নেহি তোড়ঙ্গো। সবাই অদ্ভুতভাবে তাকালো তার পানে। হিন্দি পারিস না তো গাওয়ার কি দরকার? নাতাশা বলল, গানটাকে খেয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কৃপা করে এবার যদি মুখটা বন্ধ করতেন। সঙ্গীতানন্দ্রনাথ আদিত্য বাবা। সবাই হুহা করে হেসে ফেল। আদিত চেঁচিয়ে মনে সুখে গেয়েই যাচ্ছে। গাইছে বলে ভুল হবে, রীতিমতো চেঁচাচ্ছে সে। সবাই কানে হাত দিয়ে ফেল। রাইফা বলল, তরঙ্গ বাবাজি থামেন, আল্লাহ গো। আদিত বলল, একটু গানও গাইতে দিল না, কারণ সহ্য হয় না আমার সুখ। হ্যাঁ।
সবাই আরেক দফা হাসলো। এদিকে শাকত আলম আর আহান শাহরিয়ার একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন, কান্নার মাঝেই হাসছেন। আবার ঠিক কতগুলো বছর পর দুই বন্ধু এক হয়েছেন। জীবনেও ভাবেননি যে আবার এক হতে পারবেন। সেই বাল্যকালের বন্ধুত্ব যখন হঠাৎ এক ঝড়ে ভেঙে গেল, দুজনেই ভেঙে পড়েছিলেন। বাহিরে প্রতিশোধ নিবে বলল, মনে মনে দুজনেই চাইতেন এর সমাপ্তি হোক, আবার এক হোক তারা, আবার দুজন কাঁধে কাঁধ মিলিয়ে চলুক। আল্লাহই করে দিলেন তা। মনের সুপ্ত ইচ্ছাটা বুঝি পূরণ হলো। সবাই দেখলেন আজ দুই বন্ধুর মিল। আহনাব মুচকি হাসলো। হঠাৎ সেখানে উপস্থিত হলেন সেই ওচি সাহেব। আহনাব তাকালেন তার দিকে। আরিফ মুখ কুচকে ফেলো। আবার কোন হিডেন ট্যালেন্ট দেখাতে এলেন এই ভদ্রলোক? আহনাব এগিয়ে গেল। আরে অফিসার, আসুন আসুন। সাজ্জাদ শাহরিয়ার ভরকে গেলেন। রাহুল অনুভূতিহীন। জেরিন বেগম বলেন, কোথায় নিয়ে যাবেন? আহনাব মুচকি হেসে বলল, আপনার মামার বাড়িতে। সাজ্জাদ শাহরিয়ার হঠাৎ আহনাবের পা ধরল। আহনাব চমকে গেছেন, সরে গেল। আহনাফ, দোহাই লাগে, এরকম করো না, পুলিশে দিও না দয়া করে। আমি তো স্বীকার করেছি সব। আমি বিদেশ চলে যাব আর আসবো না। সব খারাপ কাজ ছেড়ে দিব আমি। আহনাব বলল, কয়লা ধুলে কি আর ময়লা যায় কাকু? আবার আপনারা আমার মাকে খুন করেছেন, আপনাদের ছেড়ে দিব ভাবলেন কি করে? সাজ্জাদ শাহরিয়ার একটা শুকনো ঢোক গিলেন। তিনি তো ভুলে গিয়েছিলেন যে তার কাছে রিভলভার আছে। তৎক্ষণাৎ সেটা তিনি বের করে আহনাফের দিকে তাক করলেন। সবাই মুখে হাত দিয়ে ফেল। যেতে দাও আমাকে আহনাফ। আহনাফের কোনো ভাবমূর্তি নেই দেখেই সাজ্জাদ শাহরিয়ার কপাল কুঁচকালেন। হঠাৎ আহনাফ তুই বাজালো, আর সাথে সাথে সাজ্জাদ শাহরিয়ার হাত বরাবর কেউ গুলি করলো। সবাই কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠল। আহনাফ পড়ে যাওয়ার বন্দুকটা হাতে তুলো। আহনাফ শাহরিয়ার মাঠে নেমেছে যখন, একদম তৈরি হয়ে নেমেছে। তবে অবাক হয়েছি আপনি এটা আগে প্রয়োগ করেননি বলে। এনিওয়েজ, ভেবেছিলাম ক্ষমা করব, এখন তো প্রশ্নই ওঠে না। অফিসার, নিয়ে যান। ওসি সাহেব বলেন। আরিফ বলল, এই না না, এসব হিডেন ট্যালেন্ট এখানে দেখাবেন না প্লিজ। ওসি সাহেব আরিফকে আগেই চিনেছেন। উনি তো হো হো করে হাসতে লাগলেন। বাকিরা বুঝলো না কিছুই। এদিকে রাহুল উঠে দাঁড়াই ততক্ষণে গিয়ে খপ করে রোদেলার হাত ধরে রোদেলা চমকে উঠল। সৎ বোন হোক আর যে বোনই হোক, আমি তোমাকে ভালোবাসি। আই নিড ইউ। রাফি তেড়ে যেতে নিলে আহনাব থামালো। আরে রাহুল ভাই আমার, বিবাহিত নারীর দিকে চোখ দিস না। তুই এখন সম্পর্কের ভাসুর হোস, প্লাস আবার ভাই। রাহুল কপাল কুঁচকায়। বাসর? কার বাসর? কিসের বাসর? রাফি গিয়ে রোদেলার হাত রাহুলের থেকে ছিনিয়ে নিজের সাথে তাকে জড়িয়ে বলল, মিট মাই সুইট কিউট ওয়াইফ মিসেস আরিশ শাহরিয়ার। রাহুলের মাথায় বজ্রপাত হলো আবার। সে তো ভেবেছিল মজা করে বলেছে। রাহুল রাফির কলা চেপে ধরল। খুন করে ফেলবো একদম। ও আমাকে ভালোবাসে, আমি জানি এটা। রাফি ওর হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞেস করো মাই ডিয়ার হুল। রাহুলের ভেতর ধরপড় করছে। সে তাকাই তার বেবি গালের দিকে। এই জান, আমার বেবি গার্ল, তুমি আমাকে ভালোবাসো তাই না? এসব কিছু মিথ্যে তাই না? বলো না এসব মিথ্যে, তুমি শুধু আমার। রোদেলা হঠাৎ জোরে জোরে হাসতে লাগলো। বলল, যন্ত্রণা হচ্ছে না? খুব খুব কষ্ট হচ্ছে এটা শুনে যে আমি অন্য কারো বউ? রাহুল নিরুত্তর, ছলে ছলে নয়নে তাকিয়ে সে। এই প্রথম আপনি কাউকে ভালোবেসেছিলেন। আই নো দ্যাট। ভালোবেসে না পেলে তার যে ঠিক কী যন্ত্রণা সেটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম। অ্যান্ড আই উইন, আমি পেরেছি সেটা। এতদিন ভালোবাসা নিয়ে আপনি খেলেছেন, এবার আমি খেলেছি। সবগুলো মেয়ের হয়ে আমি প্রতিশোধ নিয়েছি মিস্টার রেনান, আর আমি পেরেছি আমি। রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল তার পানে। এটা কি তার কর্মফল ছিল? এদিকে আদিত, তেরে না ধুমতানা না, তেরে না ধুমতানা না। আরিফ বিট দিচ্ছে। ঢিক্কি চিকি রাহুল, ঢিক্কি চিকি। হ্যাঁ, রাইফার নীতি দুটোর বাহুতে থাপ্পড় মারল। বাকিরা হাসি আটকাতে ব্যস্ত। আয়ান বলল, রোদেলা এমনটা না করলেও পারতো। ভালোবাসা নিয়ে খেলা উচিত না। সবাই তার দিকে ঘুরে তাকালো। আয়ন ভরকে গেল। মেয়েকে হেসে বলল, এই প্রথম রোদেলা একটা ভালো কাজ করেছে।
বেশ করেছে একদম। আদিতরা উপনিস মাথা ঝাঁকালো। নাতাশা তার পিঠ চাপড়ে বলল,